আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। জ্বালানি সংকটে আবারও ফিরছে অনলাইন স্কুল। বৃহস্পতিবার সিদ্ধান্ত, সাপ্তাহিক ছুটি বাড়ানো সহ অন্যান্য বিকল্প বিবেচনায় নেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। পাম্পে পাম্পে ঘুরে নাজেহাল মানুষ, লাইনেই কেটে যাচ্ছে ঘন্টার পর ঘন্টা। রাজধানীর অদূরে রূপগঞ্জে চোরাই তেলের সিন্ডিকেটের জমজমাট ব্যবসা। হামপ্রবণ এলাকা চিহ্নিত করে ব্যবস্থা নিচ্ছে সরকার, জানালেন স্বাস্থ্য সচিব। দাপ্তরিক জটিলতা ও সময় ক্ষেপণী টিকার সংকট। বঙ্গোপসাগরে জলদস্যুদের উৎপাতে অতিষ্ঠ জেলেরা। কক্সবাজারে ৩ মাসে ২ শতাধিক লুটের ঘটনা। দস্যুতা নিয়ন্ত্রণে সংঘবদ্ধ চক্রের সদস্যদের গ্রেফতার দাবি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জ্বালানি সংকট সামাল দিতে সাপ্তাহিক ছুটি বাড়ানোর পাশাপাশি অনলাইন ক্লাস সহ নানা সাশ্রয়ী উদ্যোগের কথা ভাবছে সরকার। জ্বালানি বিভাগের এই ধরনের প্রস্তাব নিয়ে চলতি সপ্তাহে মন্ত্রিসভায় আলোচনা হওয়ার কথা। বিশেষজ্ঞরা বলছেন, জ্বালানির চাহিদা কমানোর জন্য এই ধরনের উদ্যোগ অপরিহার্য। রাস্তায় গাড়ির চাপ কমানো গেলে অর্থনীতিতেও চাপ তুলনামূলক কম পড়বে বলে ধারণা তাদের। সংসদে মন্ত্রীরা যাই বলেন না কেন, বড় ধরনের জ্বালানি সংকটে পুরো বিশ্বই। পূর্বাভাস, খুব সহসায় বিশ্ববাজারে কমছে না তেলের দাম। এ অবস্থায় বিভিন্ন দেশে এরই মধ্যে তেলের ব্যবহার কমাতে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। কয়েকটি দেশে বেড়েছে সাপ্তাহিক ছুটি, চালু হয়েছে হোম অফিস, অনলাইন ক্লাস, এমনকি ব্যক্তিগত গাড়ি ব্যবহারে নানা বিধিনিষেধ। কিছুটা দেরিতে হলেও সেই পথে হাঁটতে চায় বাংলাদেশ। প্রাথমিকভাবে সাপ্তাহিক ছুটি বাড়ানো, 2 দিন হোম অফিস চালু, অফিস সময় কমানো ও আংশিক ক্লাস অনলাইনে করার ভাবনা সরকারের। জ্বালানি বিভাগের এসব প্রস্তাব নিয়ে দ্রুতই সিদ্ধান্ত আসতে পারে। মঙ্গলবার প্রধানমন্ত্রীর সাথে বৈঠকের পর শিক্ষামন্ত্রীও জানালেন অনলাইনে ক্লাস নিয়ে ভাবনার কথা। সরকারের এই ভাবনা নিয়ে সাধারণ গ্রাহকদের অনেকেই ইতিবাচক। জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক তামিমা বলছিলেন, তেলের ব্যবহার কমানোই সরকারের লক্ষ্য হওয়া জরুরি। আর ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধের ফলাফল বাংলাদেশের অর্থনীতিতে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে বলে আশঙ্কা অর্থনীতিবিদদের। মঙ্গলবারও ঢাকার বিভিন্ন পাম্পে ছিল তেলের জন্য দীর্ঘ লাইন। জ্বালানি সংকট সামাল দিতে আশপাশের বিভিন্ন দেশ, এমনকি ইউরোপ আমেরিকার বহু দেশ নানা সাশ্রয়ী পদক্ষেপ গ্রহণ করেছে। এরই মধ্যে বাংলাদেশ সরকার কি করবে সেই বিষয়টি চিন্তাভাবনার পর্যায়ে থাকলেও এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। ফলে প্রতিদিন এভাবে ভুগতে হচ্ছে সাধারণ মানুষকে। এসব মানুষের প্রত্যাশা সংকটের গুরুত্ব উপলব্ধি করে কার্যকর, সময় উপযোগী। আজ সকাল থেকে রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশন ও পাম্পগুলোতে দীর্ঘ অপেক্ষায় পরিবহন চালক ও মালিকরা। ভোর থেকে মোটরসাইকেল, প্রাইভেট কার, বাস, ট্রাক সহ বিভিন্ন ধরনের যানবাহনের চালকরা তেল নেওয়ার জন্য পাম্পে ভিড় করেন। এতে করে সড়কের একাংশ জুড়ে যানজটের সৃষ্টি হয়, যার প্রভাব ছড়িয়ে পড়ে আশপাশের এলাকাতেও। পাম্প সংশ্লিষ্টরা জানিয়েছেন, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লার ডিপো থেকে দুপুর নাগাদ তেল সরবরাহ হবে। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও চাহিদা অনুযায়ী তেল পাওয়া যাচ্ছে না বলে জানান গাড়ি চালকরা। তেলের সম্ভাব্য মূল্য বৃদ্ধির গুঞ্জন ছড়িয়ে পড়ায় তেল মজুত করার প্রবণতা তৈরি হয়েছে বলেও জানান পাম্প সংশ্লিষ্টরা। এদিকে ডিপো থেকে চাহিদা মতো জ্বালানি তেল না পাওয়ায় রাত 8টা থেকে সকাল 7টা পর্যন্ত পাম্পগুলো বন্ধ রাখার দাবি জানিয়েছে পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। রাজধানীর মুগদা এলাকার জ্বালানি তেলের মজুত সম্পর্কে জেনে আসতে চাই। জ্বালানি তেল নিয়ে গ্রাহক ভোগান্তি কমছেই না। রেশনিং পদ্ধতিতে তেল বিক্রি হচ্ছে ফিলিং স্টেশনগুলোতে। সংকটের কারণে রংপুর বিভাগের অর্ধেকেরও বেশি পাম্প এখনো বন্ধ রয়েছে। তেল পাওয়া সাপেক্ষে খুলেছে ফিলিং স্টেশনগুলো, তাও চাহিদা মতো তেল নিতে পারছে না গ্রাহকরা। পেট্রোল ও অকটেনের সংকটই বেশি। চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলাতেও ভোগান্তিতে গ্রাহকরা। পাম্পগুলোতে সকাল থেকে ভিড় জমান ক্রেতারা, বিশেষ করে বাইকারদের সিরিয়ালই বেশি। দীর্ঘ সময় অপেক্ষা ও চাহিদা মতো তেল না পেয়ে ক্ষোভ জানান গ্রাহকরা। অনেক পাম্প বন্ধ রাখতেও দেখা গেছে ক্রেতাদের অভিযোগ, মজুতদাররা কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে। পাম্প সংশ্লিষ্টরা বলছেন, সরবরাহ পেলেই তেল বিক্রি শুরু হবে। জ্বালানির কোনো সংকট নেই। এই সপ্তাহের মধ্যে নির্দিষ্ট যানবাহনের জন্য ফুয়েল কার্ড দেওয়ার পরিকল্পনা আছে সরকারের। তবে এই কার্ড বিতরণ জটিল বলে খুব অল্প সময়ে সব গাড়িকে দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছে জ্বালানি বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী। দুপুরে সচিবালয়ে জানালে পরিস্থিতি নিয়ে তিনি বলেন, আজ পর্যন্ত 1,28,000 দেশে হামসহ 10 ধরনের রোগের টিকার সংকট রয়েছে। টিকা কিনতে এরই মধ্যে সরকারের
সরকারের পক্ষ থেকে ইউনিসেফকে 604 কোটি টাকা পরিশোধ করা হয়েছে। দ্রুতই পাওয়া যাবে ভ্যাকসিন। রাজশাহীতে এমনটা জানিয়েছেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব কামরুজ্জামান চৌধুরী। সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে যান স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের ডিসি। হাসপাতালের সার্বিক কার্যক্রম পরিদর্শনের পাশাপাশি বিভিন্ন বিভাগের প্রধানদের সাথে মতবিনিময় করেন তারা। হস্তান্তর করেন 3টি ভেন্টিলেটর মেশিন। পরে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব জানান, দেশের বিভিন্ন স্থানে হাম সংক্রমণ এলাকা শনাক্ত করে শিশুদের শরীরে ইমিউনিটি বৃদ্ধির উদ্যোগ নেওয়া হচ্ছে। হামের নতুন ভ্যারিয়েন্ট আছে কিনা তা খতিয়ে দেখতে কাজ করছে বিশেষজ্ঞ টিম। সম্প্রতি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ ভেন্টিলেটরের অভাবে শিশুদের মৃত্যুর ঘটনায় ক্ষোভ জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। ফুরিয়েছে 6 ধরনের টিকার মজুদ। কেন্দ্রীয় টিকার ভান্ডারে নেই হাম, যক্ষ্মা, নিউমোনিয়া, পোলিও সহ আরও 2টি টিকা। চিঠি চালাচালি আর দাপ্তরিক জটিলতায় কেটে যায় 9 মাস। অবশেষে এই খাতে বরাদ্দ দেয়া হয় 1000 কোটি টাকা। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, এপ্রিলের মধ্যে আসতে পারে বেশ কিছু টিকা। ইউনিসেফের মাধ্যমে এই টিকা কিনছে সরকার। প্রতি বছর জন্ম নেয় 40 লাখের বেশি শিশু। তাদের সুরক্ষায় 12টি রোগ প্রতিরোধে দেয়া হয় 9 ধরনের টিকা। জন্মের পর থেকে 15 মাস বয়স পর্যন্ত এসব টিকা পায় শিশুরা। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর স্বাস্থ্য অধিদপ্তরের অপারেশনাল প্ল্যান বা ওপি বাতিল হলে সংকটে পড়ে টিকা কার্যক্রম। দেশের বিভিন্ন এলাকায় টিকা বঞ্চিত হয় অনেক শিশু। কমে যায় টিকাদানের হার। পরে সব ধরনের টিকার জন্য বরাদ্দ দেয়া হয় 1000 কোটি টাকা। এর মধ্যে শুধু শিশুদের টিকায় রাখা হয় 842 কোটি। সিদ্ধান্ত হয় সরাসরি কেনার পাশাপাশি টেন্ডারেও টিকা কেনার। কিন্তু অন্তর্বর্তী সরকারের সময় সেই প্রক্রিয়া শেষ করা এবং আমলাতান্ত্রিক জটিলতায় কেটে যায় দীর্ঘ সময়। বর্তমানে সরকারের কেন্দ্রীয় ভান্ডারে নেই 6। বঙ্গোপসাগরে জলদস্যুদের উৎপাতে অতিষ্ঠ জেলেরা। ঈদের পর গত 1 সপ্তাহে কক্সবাজারে আক্রান্ত হয়েছে 20টির বেশি ট্রলার। 3 মাসে ঘটেছে 2 শতাধিক ঘটনা। মারধর, চাঁদা দাবি ও সরঞ্জাম লুট করায় আতঙ্কে মৎস্যজীবীরা। দস্যুতা নিয়ন্ত্রণ ও সংঘবদ্ধ চক্রকে ধরার দাবি জানান তারা। ঈদের পর থেকে গত 1 সপ্তাহে জলদস্যুদের কবলে পড়েছে কুতুবদিয়ার এফবি মায়ের দোয়া, আল্লাহর মালিক সহ বিভিন্ন উপজেলার অন্তত 20টির বেশি মাছ ধরা ট্রলার। মাঝি মাল্লাদের অভিযোগ, তাদের মারধর করে ট্রলারের সরঞ্জাম, মাছ, তেল লুট করে নিয়ে যায় জলদস্যুরা। এর আগে গত 25 ফেব্রুয়ারি কুতুবদিয়ার এফবি আজুব আক্তার মানু নামে মাছ ধরা ট্রলারে জলদস্যুদের গুলিতে নিহত হয় খোকর নামে এক জেলে। এ অবস্থায় আতঙ্কে আছেন জেলেরা। ভুক্তভোগীদের অভিযোগ, জলদস্যুরা সাগরে ডাকাতির পাশাপাশি মোটা অঙ্কের চাঁদা দাবি করে মাঝি মাল্লা ও ট্রলার মালিকদের হুমকি দিচ্ছে। মাছ ধরার নিষেধাজ্ঞার সময় সামনে রেখে জলদস্যুদের উৎপাত বেড়েছে। বাঁশখালী, মহেশখালী, কক্সবাজার শহরের নাজিরা টেক, কুতুবদিয়া, টেকনাপের বাহারছড়া এবং ফিশারি ঘাটের একটি গ্রুপ জলদস্যুদের নিয়ন্ত্রণ করছে। এদের অনেকেই গত সরকারের আমলে আত্মসমর্পণ করেও আবার পুরনো পেশায় ফিরেছে। তবে দস্যুতা রোধে সাগরে নিয়মিত টহলের কথা বলছে কোস্টগার্ড